আজকে আমরা যেটা পড়বো দ্য মহাত্মা অ্যাজ স্কুল মাস্টার বাই মোহনদাস করমচাঁদ গান্ধী। তো এই যে স্টোরিটা এটা অ্যাকচুয়ালি ওনার একটা অটোবায়োগ্রাফি থেকে নেওয়া। উনি যে অটোবায়োগ্রাফিটা লিখেছিলেন সেটার নাম হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তাহলে মোটামুটি আমার মনে হয় যে মহাত্মা গান্ধীকে নিয়ে সবার একটা মোটামুটি কনসেপ্ট রয়েছে। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে তিনি একজন বড় লিডার ছিলেন এবং তার জীবনের ইয়ুথ টাইমটা তিনি কিন্তু সাউথ আফ্রিকাতে কাটিয়েছেন। তো আমরা এখানে যে টেক্সটটা পড়তে যাচ্ছি সেখানে কিন্তু আমরা মূলত যেটা পাবো, যেটা তার অটোবায়োগ্রাফি থেকেই নেওয়া হয়েছে, একটা সিলেক্টেড পোর্শন, একটা অংশকে চিহ্নিত করে সেই কিছুটা অংশ তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে এবং টোটাল 4টে ইউনিট আছে, আজকে 2টো ইউনিট আমরা পড়বো। তো মোটামুটি মহাত্মা গান্ধী, যেটা বললাম যে ন্যাশনাল মুভমেন্টের জন্য আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা, সেখানে তার অনেক বড় ভূমিকা রয়েছে এবং যেটা মূলত গুরুত্বপূর্ণ এখানকার জন্য সেটা হচ্ছে যে তার ইয়ুথ টাইমটা যখন তিনি কিন্তু সাউথ আফ্রিকাতে ছিলেন এবং সেই জায়গায় তিনি একটা ফার্ম তৈরি করেছিলেন, যেই ফার্মটার কথা আমরা এখানে জানবো টলস্টয় ফার্ম হিসেবে। এবং সেই ফার্মেই কিন্তু প্রচুর আম, ভারতীয় স্টুডেন্ট ছিল, যাদেরকে কিন্তু তিনি পড়িয়েছেন অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে তিনি কিন্তু পড়িয়েছেন। তো মহাত্মা অ্যাজ এ স্কুল মাস্টার, এখানে আমরা তার সেই জায়গাটাই দেখব যে একজন শিক্ষক হিসেবে তার কি ধরনের চিন্তা ভাবনা ছিল, বা সাউথ আফ্রিকার মতো জায়গাতেও তিনি ভারতীয় ছাত্রদের যেভাবে পড়াতেন সেখানে তার শিক্ষা সম্পর্কিত কিছু দর্শন সম্পর্কে আমরা এখান থেকে মোটামুটি জানতে পারবো, যেটা তার অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে। তো এবার ইউনিট 1 থেকেই শুরু করা যাক। এখানে মোটামুটি প্রথমেই শুরু হচ্ছে, দেখো, অ্যাজ দ্য ফার্ম গ্রিউ it was found necessary to make some provision for the education of its boys and girls. তো অ্যাজ দ্য ফার্ম গ্রিউ বলতে অ্যাকচুয়ালি এটা তো অটোবায়োগ্রাফি থেকে সিলেক্টেড ভাবে নেওয়া হয়েছে, এর আগে কিছু ছিল, অর্থাৎ এর আগে আরো তার ফার্ম কিভাবে তৈরি হয়েছে, কেন তিনি ফার্ম এস্টাবলিশ করলেন, সেই ধরনের কিছু কথাবার্তা ছিল, যেটা তোমাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট নয়। তো এখানে যেটুকু আছে, যেহেতু ফার্মটা কি সেটা জানার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম। তো এখানে ফার্ম বলতে ওই টলস্টয় ফার্ম বলে তিনি যে ফার্মটা সাউথ আফ্রিকাতে তৈরি করেছিলেন সেটার কথাই বলা হয়েছে। এবারে সেটাকে তিনি কি বলছেন যে এই ফার্মটা তো হয়ে গেল, চালু হয়ে যাওয়ার পর তার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো, ইট ওয়াজ ফাউন্ড নেসেসারি টু মেক সাম প্রভিশন ফর দ্য এডুকেশন অফ ইটস বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে এখানে যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে যারা সেই ফার্মে রয়েছে, এটা তার ক্ষেত্রে মনে হলো যে এটা প্রয়োজনীয়, এদের একটা পড়াশোনার একটা শিক্ষার ব্যবস্থা করাটা প্রয়োজনীয় বলে তিনি মনে করলেন। There were among these Hindu, Musalman, Parsi and Christian boys and some Hindu girls. তাহলে এদের মধ্যে কারা ছিল তিনি বলছেন যে কিছু হিন্দু ছিল, কিছু মুসলিম ছিল, পার্সি এবং ক্রিশ্চিয়ান ছেলেরাও ছিল, আবার কিছু হিন্দু মেয়েরাও ছিল। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা কালচারের একটা যে টাইং বা অনেকগুলো রিলিজিয়ন একসঙ্গে কিন্তু আছে, যেটা কিন্তু একটা প্রবলেমেটিক বিষয় বলে তিনি চিহ্নিত করেছেন। পরবর্তী সময়ে বাকিটা আমরা যখন আরো পড়বো তখন বুঝতে পারবে। পরের লাইনগুলোতে তিনি বলছেন, ইট ওয়াজ নট পসিবল অ্যান্ড আই ডিডন্ট থিঙ্ক ইট নেসেসারি টু এঙ্গেজ স্পেশাল টিচার্স ফর দেম। তাহলে এটা একদিক দিয়ে সম্ভবও ছিল না, আবার তিনি এটাকে প্রয়োজনীয় মনেই করেননি যে এই সমস্ত ছেলেমেয়েদের জন্য আলাদাভাবে বিশেষভাবে কোনো শিক্ষক রাখার প্রয়োজন আছে বলে। ইট ওয়াজ নট পসিবল ফর কোয়ালিফাইড ইন্ডিয়ান টিচার্স ওয়ার স্কার্স। তাহলে এটা কেন পসিবল নয় তার কারণ হিসেবে তিনি প্রথমত বলছেন যে ভারতীয় শিক্ষকদের সেখানে একটা অভাব তিনি অনুভব করেছেন। কোয়ালিফাইড ইন্ডিয়ান টিচার্স, স্বাভাবিক ব্যাপার, সাউথ আফ্রিকার মতো জায়গায় সেখানে ভারতীয় টিচার খুঁজে পাওয়াটা খুব মুশকিল। অ্যান্ড ইভেন হোয়েন অ্যাভেলেবল, যদিও বা এরকম কেউ অ্যাভেলেবল থাকে, নান উড বি রেডি টু গো টু এ প্লেস 21 miles ডিস্টেন্ট
ফ্রম জোহানসনবার্গ অন এ স্মল স্যালারি। তাহলে বলছে যদিও বা কেউ আহ, সেখানে থাকতো, নান উড বি রেডি, কেউই প্রস্তুত ছিল না টু গো টু আ প্লেস, এমন একটা জায়গায় যেতে 21 মাইলস ডিস্টেন্ট ফ্রম জোহানসনবার্গ, যেটা জোহানসনবার্গ থেকে জোহানেসবার্গ থেকে প্রায় 21 মাইল দূরে অবস্থিত, আর অন আ স্মল স্যালারি, আর সেখানে তাদেরকে প্রোভাইড করার মতো যথেষ্ট স্যালারিও ছিল না। তাহলে এত কম বেতনে কেউ 21 মাইল দূরে একটা জায়গায় গিয়ে ভারতীয় শিশুদেরকে পড়াবে, সেটা সেই মুহূর্তে আহ, সম্ভব ছিল না। তো মোটামুটি স্কুল শিক্ষক কেন তিনি রাখেননি বা রাখতে পারেননি, তার এরকম দুটো কারণ তিনি দেখিয়েছেন। যে প্রথমত হচ্ছে ইন্ডিয়ান টিচার সেখানে পাওয়া খুব কঠিন, এবং পরবর্তী হচ্ছে যে 21 মাইল দূরে একটা জায়গায় এত কম বেতনে গিয়ে কারোর পক্ষে কাজ করা সম্ভব নয়। অলসো উই ওয়ার নট ওভারফ্লোয়িং উইথ মানি, এবং সেই সময় তিনি যেটা বলতে চাইছেন যে ইকোনমিক প্রবলেম, একটা টাকা পয়সা সংক্রান্ত একটা প্রবলেমের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন, তাই জন্য তিনি বলছেন অলসো উই ওয়ার নট ওভারফ্লোয়িং উইথ মানি, সেই সময় আমাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা ছিল না। অ্যান্ড আই ডিডন্ট থিঙ্ক ইট নেসেসারি টু ইম্পোর্ট টিচার্স ফ্রম আউটসাইড দ্য ফার্ম, এবং তিনি বলছেন যে আমি মনেও করি না যে এটা প্রয়োজনীয়, যে বাইরে থেকে একজন শিক্ষককে ফার্মে নিয়ে আসা এটা প্রয়োজনীয় বলে আমি মনে করি না। আই ডিডন্ট বিলিভ ইন দ্য এক্সিস্টিং সিস্টেম অফ এডুকেশন। তাহলে তিনি কি বলছেন না, এই যে যে প্রথাগত শিক্ষা ব্যবস্থাটা চলে আসছে, আমি এটাতে বিশ্বাসই করি না। অ্যান্ড আই হ্যাড এ মাইন্ড টু ফাইন্ড আউট বাই এক্সপিরিয়েন্স দ্য অ্যান্ড এক্সপেরিমেন্ট দ্য ট্রু সিস্টেম, এবং বলছে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে, এবং এটা তিনি একেবারে অভিজ্ঞতা করতে চেয়েছিলেন এবং একটা এক্সপেরিমেন্টও তিনি করতে চেয়েছিলেন। এই যে সিস্টেমটা, যে এডুকেশন সিস্টেমটা রয়েছে, সেই এডুকেশন সিস্টেমটাকে নিয়ে তিনি কিন্তু মোটামুটি একটা নতুন ধরনের অভিজ্ঞতা বা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিলেন। অনলি দিস মাচ আই নিউ, আমি শুধু এটাই জানতাম দ্যাট আন্ডার আইডিয়াল কন্ডিশন ট্রু এডুকেশন কুড বি ইম্পার্টেড অনলি বাই পেরেন্টস। বলছে যদি সঠিক কন্ডিশন থাকে, একটা যদি আদর্শ পরিস্থিতি তৈরি করা যায়, এবং সেই আদর্শ পরিস্থিতিতে কে সবচেয়ে ভালো শিক্ষা দিতে পারবে, না অনলি দ্য পেরেন্টস, কেবলমাত্র তার বাবা মাই একটা শিশুকে সঠিক শিক্ষা দান করতে পারে। অ্যান্ড দ্যাট দেন দেয়ার শুড বি দ্য মিনিমাম অফ আউটসাইড হেল্প, আর তাহলে সেটা যদি সঠিক পরিস্থিতিতে এবং আদর্শ একটা পরিবেশের মধ্যে কারুর বাবা মা তাকে শিক্ষা দেয়, তাহলে দেন অ্যান্ড দ্যাট দেন দেয়ার শুড বি দ্য মিনিমাম অফ আউটসাইড হেল্প, তাহলে বাইরে থেকে খুব বেশি মানে সাহায্যের প্রয়োজন হয় না। দ্য টলস্টয় ফার্ম ওয়াজ এ ফ্যামিলি ইন হুইচ আই অকুপাইড দ্য প্লেস অফ দ্য ফাদার, এবং এই যে টলস্টয় ফার্ম বলছে এটা একটা পরিবারের মতোই, আর এখানে আমি একটা ফাদার ফিগার বা একজন বাবার মতো ভূমিকা পালন করি সবার জন্য, সমস্ত ছেলে মেয়েদের জন্য। অ্যান্ড দ্যাট আই শুড সো ফার অ্যাজ পসিবল শোল্ডার দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য ট্রেনিং অফ দ্য ইয়ং, এবং এই কারণেই কি হয়েছে না, আমারই উচিত এই দায়িত্বটা নিজের কাঁধে নেওয়া। যে বলছে পসিবল, অ্যাজ ফার অ্যাজ পসিবল শোল্ডার দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য ট্রেনিং অফ দ্য ইয়ং, তাই এই সমস্ত যুবক বলো বা বয়েজ অ্যান্ড গার্লস যারা সেখানে ছিল তাদের প্রতি তিনি দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে শিক্ষিত করার। দ্য কনসেপশন নো ডাউট ওয়াজ নট উইথাউট ইটস ফ্লজ, তো তিনি যে এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়েছেন, তিনি বলছেন যে এটাই যে একদম আদর্শ চিন্তা ভাবনা তেমনটা নয়, এর মধ্যেও কিছু ভুল ছিল। তাই জন্য তিনি বলছেন যে দ্য কনসেপশন নো ডাউট ওয়াজ নট উইথাউট ইট ফ্লজ, এর মধ্যেও ভুল ছিল, এটা ভুলহীনভাবে একেবারে পরিচালিত হয়েছে এমনটা নয়। অল দ্য ইয়াং পিপল হ্যাড নট বিন উইথ মি সিন্স দেয়ার চাইল্ডহুড, তাহলে প্রথম যেটা প্রবলেম সেটা কি না, এমনটা নয় যে যত চিলড্রেন সেখানে রয়েছে তারা একদম ছোটবেলা থেকে প্রত্যেকেই আমার সঙ্গে আছে, এমনটা নয়। এখানে অনেকের এজ ডিফারেন্স রয়েছে, রিলিজিয়াস একটা ডিফারেন্স রয়েছে, এবং প্রত্যেককে তিনি আলাদাভাবে চিনতে
পেরেছেন বা চিনতে চাইছেন, তার কারণ হচ্ছে এরা কিন্তু সবাই একই রকম নয়, এবং এরা প্রত্যেকে একই সার্কামস্ট্যান্সে একই পরিস্থিতিতে বড় হয়নি, এবং এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে বড় হয়েছে, এবং এরা প্রত্যেকে একই সময়েও ওনার কাছে আসেন। যে যে সময়ে এসছে সেই সময়গুলো একেবারেই একই নয়। তাই জন্য তিনি কি বলছেন, দে হ্যাড বিন ব্রট আপ ইন ডিফারেন্ট কন্ডিশন, তারা প্রত্যেকেই আলাদা আলাদা পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছে, অ্যান্ড এনভায়রনমেন্টস, এবং তাদের পরিবেশও সবার জন্য সমান ছিল না, প্রত্যেকের পরিবেশও আলাদা ছিল, অ্যান্ড দে ডিডেন্ট বিলং টু দ্য সেম রিলিজিয়ন, আর সবচেয়ে বড় কথা কি, তারা প্রত্যেকে একই ধর্মাবলম্বী নয়। তাহলে ধর্মের একটা কনসেপ্টের মধ্যে আলাদা আলাদা কালচার তৈরি হয়, রিলিজিয়নের সঙ্গে কালচারের একটা অনেক বড় ভূমিকা রয়েছে। তো তাই জন্য তিনি বলছেন, তাহলে সাউথ আফ্রিকার মতো একটা জায়গায় বসে ভারতীয় এই ধরনের স্টুডেন্টদেরকে এডুকেট করা বা শিক্ষাদান করাটা কিন্তু খুব একটা সহজ কাজ কখনোই হবে না। তার কারণ তিনি কি বলছেন, যে এদেরকে প্রত্যেককেই আমি ছোটবেলা থেকে দেখছি এমনটা নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন জন এখানে এসেছে, এবং এদের প্রত্যেকের কালচার, কন্ডিশন, এনভায়রনমেন্ট সবকিছু কিন্তু কখনোই একই নয়, প্রত্যেকের আইডেন্টিক্যাল, প্রত্যেকের আলাদা আলাদা। How could I do full justice to the young people thus circumstanced, even if I assumed the place of paterfamilias? তাহলে তিনি কি বলছেন, তাহলে হাউ কুড আই ডু ফুল জাস্টিস টু দ্য ইয়াং পিপল, তাহলে এরকম একটা পরিস্থিতিতে তিনি নিজেকে প্রশ্ন করছেন যে আমি এদের প্রতি মানে সঠিক ব্যবহার বা সঠিক ব্যবস্থাপনা কিভাবে নেব, এরকম একটা পরিস্থিতিতে যেখানে প্রত্যেকের আলাদা আলাদা এনভায়রনমেন্ট, প্রত্যেকের আলাদা আলাদা রিলিজিয়ন, প্রত্যেকের আলাদা আলাদা কন্ডিশন, প্রত্যেকের আলাদা আলাদা এজ, ইভেন ইফ আই অ্যাজিউম দ্য প্লেস অফ প্যাটার ফ্যামিলিয়াস, যদিও তিনি কিন্তু এই যে ফার্মের মধ্যে একটা পরিবারের প্রধান হিসেবে তিনি গণ্য হয়েছিলেন। প্যাটার ফ্যামিলিয়াস কথাটার মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলিকে প্যাটার ফ্যামিলিয়াস বলা হয়। তাই জন্য তিনি আগেই বলেছেন যে টলস্টয় ফার্ম তার কাছে একটা আহ, খুব ফ্যামিলি বা পরিবারের মতো, এবং সেই পরিবারের কিন্তু তিনিই হচ্ছেন প্রধান। কিন্তু তারপরেও তিনি বলছেন এরকম ধরনের পরিস্থিতিতে আমি কি করে এদের জন্য আহ, এদের সবার প্রতি জাস্টিস বা সবার প্রতি সমান ব্যবহার বা সমানভাবে শিক্ষা প্রদানের ব্যবস্থা করব। তো এই ধরনের একটা প্রশ্ন তার মাথায় কিন্তু ছিল। But I had always given the first place to the culture of the heart or the building of character, and as I felt confident that moral training could be given to all alike, no matter how different their ages and their upbringing, I decided to live amongst them all the 24 hours of the day as their father. তাহলে তিনি কি বলছেন, বাট আই হ্যাড অলওয়েজ গিভেন দ্য ফার্স্ট প্লেস টু দ্য কালচার অফ দ্য হার্ট। তিনি বলছেন যে এই সমস্ত সংস্কৃতি, সমস্ত কালচারকে যদি দূরে সরিয়ে রাখি, তাহলে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কাকে দিয়েছি, সবচেয়ে বেশি গুরুত্ব কাকে দিয়েছি না, হৃদয়ের যে সংস্কৃতি, অর্থাৎ তিনি তার মনের কথা শুনিয়েছেন। আর সেখান থেকে তিনি কি বলেছেন, অর দ্য বিল্ডিং অফ ক্যারেক্টার, যে এদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি সবাইকে সমান শিক্ষা দিতে হয়, তাহলে কি না এদের চরিত্র গঠন, সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অর্থাৎ পুঁথিগত বিদ্যা বা বইয়ের পাতায় যে ধরনের বিদ্যাটা সারা জীবন ধরে যে একই একঘেয়েমি নিয়মে বয়ে চলেছে, সেটার বাইরেও আরো কিছু শিক্ষা হয়, যেগুলোর মাধ্যমে তাদেরকে এই এত আহ, বৈচিত্র্যময় যে স্টুডেন্ট, এত ডিফারেন্ট রিলিজিয়ান, ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট এজ, সব কিছুর মধ্যেও তাদেরকে যেটা সমানভাবে দেওয়া যায় সেটা হচ্ছে কি তাদের চরিত্র গঠন। অ্যান্ড অ্যাজ আই ফিল কনফিডেন্ট দ্যাট মোরাল ট্রেনিং কুড বি গিভেন টু অল অ্যালাইক, এবং তিনি বলছেন যে এটা আমি একেবারে কনফিডেন্ট ছিলাম, একেবারেই কোনো সন্দেহ ছিল না যে প্রত্যেককে কিন্তু নৈতিক শিক্ষা, সেই নৈতিক শিক্ষাটা কিন্তু সমানভাবে দেওয়া যায়। অর্থাৎ যদি আমরা সাবজেক্টের কথা বলি, বিষয় ভিত্তিক যে ধরনের শিক্ষা আমরা পড়ছি বা আমরা যেভাবে চিরকাল পড়ে আসছি, এর বাইরেও অনেক ধরনের শিক্ষা হয়। তার মধ্যে তিনি প্রথমে একটা বললেন যে চরিত্র গঠন, এটা একটা বড় শিক্ষা। তাহলে কে কোন রিলিজিয়ান বা আহ, কোন পরিস্থিতির কোন বয়সের সেটার আমার এখানে জানার কোনো দরকার নেই, আমি তাদের চরিত্র গঠনে সাহায্য করব। আর দ্বিতীয় কথা তিনি কি বলছেন না, মোরাল ট্রেনিং, অর্থাৎ নৈতিক শিক্ষা। তাহলে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য রিলিজিয়ান বা কালচার বা এনভায়রনমেন্ট কোনোটাই প্রয়োজন হয় না।
তাহলে এই ধরনের কিছু শিক্ষা আছে যেগুলো কিন্তু যে কোনো বয়সের মানুষকে, যে কোনো জাতির মানুষকে, যে কোনো ধর্মের মানুষকে দেওয়া যায়, নো ম্যাটার হাউ ডিফারেন্ট দেয়ার এজেস অ্যান্ড দেয়ার আপব্রিঙ্গিং। তাহলে এখানে তাদের বয়স কিংবা কিভাবে তারা বড় হয়েছে, কোন পরিস্থিতির মধ্য দিয়ে তারা বড় হয়েছে, সেটা কিন্তু খুব একটা বেশি কাজে লাগে না। I decided to live amongst them all the 24 hours of the day as their father. এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, অর্থাৎ মহাত্মা গান্ধী তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি এদের মধ্যে থাকবো কতক্ষণ না, 24 ঘন্টা, অর্থাৎ আমি সারা দিন তাদের সঙ্গে থেকে তাদেরকে এই ধরনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব। I regarded character building as the proper foundation for their education. তাহলে তিনি কি বলছেন যে শিক্ষার জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং বা চারিত্রিক গঠন, এবং সেটাকেই তিনি মূল আধার করে এগিয়ে গেছেন। ইফ দ্য ফাউন্ডেশন ওয়াজ ফার্মলি লেড, আই ওয়াজ শিওর দ্যাট দ্য চিলড্রেন কুড লার্ন অল দ্য আদার থিং দেমসেলভস অর উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ফ্রেন্ডস। তাহলে তিনি কি বলছেন যে এই ফাউন্ডেশনটা বা এই যে জিনিসটা, এই ক্যারেক্টার বা চরিত্র, এটাকে যদি সঠিকভাবে তৈরি করা যায়, তাহলে আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত, দ্যাট দ্য চিলড্রেন কুড লার্ন, তাহলে শিশুরা সঠিকভাবে শিখতে পারবে, অল দ্য আদার থিংস, অন্যান্য যে কোনো বিষয়, দেমসেলভস, নিজে থেকে, অর উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ ফ্রেন্ড, অথবা নিজের বন্ধুদের সাহায্যে। এরপরে ইউনিট 2-তে তিনি কি বলছেন, but as I fully appreciated the necessity of a literary training in addition, I started some classes with the help of Mr. Kallenbach and SJT প্রাগজি দেসাই। তাহলে তিনি কি বললেন না, চরিত্র বা নৈতিকতা এর বাইরেও কিন্তু একটা পুঁথিগত শিক্ষার দরকার হয়ে পড়ে। তাই জন্য তিনি বলছেন, বাট অ্যাজ আই ফুলি অ্যাপ্রিসিয়েটেড দ্য নেসেসিটি অফ এ লিটারেরি ট্রেনিং। তাহলে একটা যে মূল এই ধরনের শিক্ষার বাইরেও যে একটা মানে শিক্ষার অগ্রগতির আরও একটা ধাপ হচ্ছে এই যে লিটারেরি ট্রেনিং, অর্থাৎ যেভাবে আমরা পড়ছি, এই যে প্রথাগত শিক্ষা, এটারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তো যেহেতু তার মনে হয়েছিল যে এই ধরনের শিক্ষাটাও তাদের কাছে প্রয়োজনীয় হতে পারে, মানে এটাও প্রয়োজনীয়, তাই জন্য তিনি কি করলেন, আই স্টার্টেড সাম ক্লাসেস উইথ দ্য হেল্প অফ মিস্টার ক্যালানব্যাক অ্যান্ড SJT প্রাগজি দেসাই। এই SJT প্রাগজি দেসাই ইনিও গুজরাটের একজন লোক ছিলেন, যা সঙ্গে কিন্তু গান্ধীজি অনেকদিন ধরে কাজ করেছেন, এবং তাদের সাহায্যে কিন্তু তিনি আরও একটা ক্লাস শুরু করলেন যেখানে প্রথাগত শিক্ষা দেওয়া হবে। নট ডিড আই আন্ডাররেট দ্য বিল্ডিং আপ অফ দ্য বডি। বলছে এটা তো গেল যে নৈতিক শিক্ষা বলো, চরিত্রিক গঠন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি বলছেন যে শরীরের দিকে যে আমি গুরুত্ব দিইনি এমনটা নয়, শরীরকেও কিন্তু আমি গুরুত্ব দিয়েছি। তাই জন্য বলছেন নট ডিড আই আন্ডাররেট দ্য বিল্ডিং আপ অফ দ্য বডি। তাহলে শারীরিক গঠনের ক্ষেত্রেও কিন্তু আমি নজর দিয়েছি। দিস দে গট ইন দ্য কোর্স অফ দেয়ার ডেলি রুটিন, এবং প্রাত্যহিক তাদের যে রুটিন, সেই রুটিনের মধ্যে কিন্তু এই শরীরের অভ্যাস করার সেটারও একটা তাদের রুটিন ছিল। ফর দেয়ার ওয়ার নো সার্ভেন্টস অন দ্য ফার্ম, কারণ ফার্মে কিন্তু কাজ করার জন্য কেউ ছিল না আলাদা করে। অ্যান্ড অল দ্য ওয়ার্ক ফ্রম কুকিং ডাউন টু স্ক্যাভেঞ্জিং ওয়াজ ডান বাই দ্য ইনমেটস। তাহলে তিনি কি বলতে চাইছেন না, যে কাজগুলো ছিল, যত ধরনের কাজগুলো ছিল, সেটা রান্না করার হতে পারে বা ঝাড় দেওয়ার হতে পারে, অর্থাৎ যে ধরনের হাউসহোল্ড কাজগুলো থাকে, বাড়ির যে সমস্ত কাজ থাকে, সেই ফার্মের মধ্যে এগুলো করার জন্য কিন্তু আলাদা করে কোনো লোক ছিল না। দিস ওয়্যার ডান বাই দ্য ইনমেটস। তাহলে এখানে যে সমস্ত লোকেরা থাকে তাদের দ্বারাই এই কাজগুলো হয়ে থাকে। দেয়ার ওয়্যার মেনি ফ্রুট ট্রিজ, সেখানে প্রচুর ফলের গাছ ছিল, টু বি লুকড আফটার, যেগুলো দেখাশোনা করার প্রয়োজন ছিল, অ্যান্ড এনাফ গার্ডেনিং টু বি ডান অ্যাজ ওয়েল, এবং বাগান তৈরি করার মতো যথেষ্ট একটা প্রয়োজনীয়তা ছিল। মিস্টার ক্যালেনব্যাক ওয়াজ ফন্ড অফ গার্ডেনিং, আর এদের মধ্যে ক্যালেনব্যাক তার কিন্তু একটা বাগানের প্রতি প্রচুর একটা আগ্রহ ছিল, অ্যান্ড হ্যাড গেইনড সাম এক্সপিরিয়েন্স অফ দিস ওয়ার্ক ইন ওয়ান অফ দ্য গভর্নমেন্টাল মডেল গার্ডেন্স, এবং তিনি কিন্তু এই বাগান বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। কোথা থেকে না, গভর্নমেন্টাল মডেল গার্ডেন বলে এরকম একটা বাগানে তিনি কিন্তু এর আগে কাজ করেছেন, এবং সেখান থেকে তিনি বাগান সম্পর্কিত কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।
It was obligatory on all young and old, এবং এই যে বাগান তৈরির ব্যাপারটা এটা কিন্তু অব্লিগেটরি, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটরি ছিল, সবার জন্যই এটা সমান ছিল যে এই কাজে সবাইকেই সাহায্য করতে হবে। হু আর নট এঙ্গেজড ইন দ্য কিচেন টু গিভ সাম টাইম টু গার্ডেনিং। তাহলে বলছে যে সমস্ত লোকেরা কিচেনে ব্যস্ত ছিল না, অর্থাৎ রান্নার কাজে যারা ব্যস্ত ছিল না, তারা কিন্তু বাগান তৈরির কাজে যথেষ্ট পরিমাণে সাহায্য করত। দিস গেভ দেম অ্যাম্পল শেয়ার অফ দ্য ওয়ার্ক, দিস গেভ দেম অ্যাম্পল এক্সারসাইজ। তাহলে কি হতো, এর ফলে তাদের একটা যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ বা যথেষ্ট পরিমাণে একটা শারীরিক অভ্যাস হতো, শারীরিক কাজ করার বা শারীরিক শ্রম করার একটা অভ্যাস তাদের মধ্যে হতো। দে টুক ডিলাইট ইন দ্য ওয়ার্ক, তারা এই কাজে যথেষ্ট আনন্দ অনুভব করতো। অ্যান্ড সো দে ডিডন্ট জেনারেলি নিড এনি আদার এক্সারসাইজ অর গেমস, এবং যে কারণে কিন্তু তাদের অন্য আর কোনো এক্সারসাইজ বা অন্য আর কোনো খেলার প্রয়োজনীয়তা হতো না। অফকোর্স সাম অফ দেম অ্যান্ড সামটাইমস অল অফ দেম ম্যালিঙ্গার অ্যান্ড সার্ভড। তাহলে কি বলেছে, এটাও ঠিক যে তাদের মধ্যে অনেক সময়ই এরকম দেখা যেত, অনেকে কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত দিত। ম্যালিঙ্গার মিনস হচ্ছে কোনো এক্সকিউজ শো করা, যে বডি পেইন বা সামথিং এরকম, যে এরকম কোনো এক্সকিউজ শো করা, মানে এক্সকিউজ দেখানোকে বলা হচ্ছে ম্যালিঙ্গার অ্যান্ড সার্ভ। এবং অনেকে এই ধরনের কাজগুলোকে আবার অনেক সময় অ্যাভয়েড করারও চেষ্টা করতো। Sometimes I convinced at their pranks, connived at their pranks, কখনো কখনো আমি কিন্তু তাদের এই ধরনের যে প্র্যাঙ্ক গুলো, অর্থাৎ এইভাবে যে তারা একটা ভান করতো যে তাদের শরীর খারাপ বা কিছু, এটাকে কিন্তু কখনো কখনো আমি ইগনোর করতাম, অ্যাভয়েড করতাম। বাট অফেন আই ওয়াজ স্ট্রিক্ট উইথ দেম, এবং মোস্ট অফ দ্য টাইম, প্রায় সবসময় আমি কিন্তু তাদের সঙ্গে একটা স্ট্রিক্ট, একটা শক্ত মনোভাব নিয়েই কিন্তু তাদেরকে বকাবকি করতাম। আই ডেয়ার সে দ্যাট দে ডিডন্ট লাইক দ্য স্ট্রিক্টনেস। বলছে এটা বলাটা হয়তো ঠিক হবে না যে তারা স্ট্রিক্টনেসটা পছন্দ করতো না, অর্থাৎ এই যে উনি স্ট্রিক্ট ব্যবহার করতেন তাদের সঙ্গে, এটা কিন্তু তাদের কম বেশি ভালোই লাগতো। বাট আই ডু নট রিকলেক্ট দেয়ার হ্যাভিং রেজিস্টেড ইট। বলছে আমি মানে যতটুকু আমার মনে রয়েছে যে কখনো তারা এই স্ট্রিক্টনেসের প্রতিবাদ করেছে, এমনটা কিন্তু কখনো হয়নি। ওয়েন এভার আই ওয়াজ স্ট্রিক্ট, আই উড বাই আর্গুমেন্ট কনভিন্স দেম দ্যাট ইট ওয়াজ নট রাইট টু প্লে উইথ ওয়ান্সেস ওয়ার্ক। তাহলে তিনি কি বলছেন, যে যখনই আমি এরকম স্ট্রিক্ট হতাম, আমি কিন্তু আমার তরফ থেকে একটা তাদেরকে যুক্তি দেওয়ার চেষ্টা করতাম যে কি না, কারোর কাজ নিয়ে এইভাবে খেলা উচিত নয়। অর্থাৎ এই যে তিনি স্ট্রিক্ট, এটা কিন্তু তার নেচার নয়, তার স্বভাব নয় স্ট্রিক্ট হওয়া, কিন্তু তিনি যে কাজে রয়েছেন, যে ফার্মের তিনি একজন প্রধান, সেই কাজটাকে ঠিকঠাক করার জন্য কিন্তু তাকে এরকম ভাবে স্ট্রিক্ট হতে হয়েছে। তাই জন্য তিনি বলছেন যে ইট ওয়াজ নট রাইট টু প্লে উইথ ওয়ান্সেস ওয়ার্ক, কারোর কাজ নিয়ে খেলা করাটা ঠিক নয়। দ্য কনভিকশন উড হাউএভার বি শর্ট লিভড। এই ধরনের যে আইডিয়াটা, এটা কিন্তু খুব বেশি সময় তাদের মাথায় থাকতো না, খুব কম সময়েই তারা এটা বুঝতো, এই যে কনভিন্সের ব্যাপারটা, কনভিন্স হওয়ার ব্যাপারটা। দ্য নেক্সট মোমেন্ট দে উড এগেন লিভ দেয়ার ওয়ার্ক। আর তারপরে যখন এটা ভুলে যেত, তখন আবার কিন্তু তারা নিজেদের কাজ ছেড়ে পালিয়ে যেত অ্যান্ড গো টু প্লে, এবং তারা খেলতে চলে যেত। অল দ্য সেম উই গট অ্যালং। তাহলে মোটামুটি আমরা যেটা করার চেষ্টা করেছিলাম এবং আমরা যেটা করতে পেরেছিলাম, অ্যান্ড অ্যাট এনি রেট দে বিল্ড আপ ফাইন ফিজিক্স। এবং যে কোনোভাবেই সেটা আমরা করেছিলাম, সেটা কি না, প্রত্যেকের কিন্তু শারীরিক গঠন ঠিক ছিল, অর্থাৎ একটা সঠিক শারীরিক গঠন দিতে আমরা সক্ষম হয়েছিলাম। অর্থাৎ এই যে এক্সারসাইজ, গার্ডেনিং বলো বা ক্লিনিং, কুকিং এটসেট্রা এটসেট্রা, যে ধরনের কাজ ছিল, যে কাজগুলোর জন্য বাইরে থেকে কোনো লোক রাখা হয়নি, এবং এই ফার্মের সমস্ত লোকেদেরকে নিয়ে যে কাজগুলো করা হতো, তার ফলে কিন্তু তাদের শারীরিক গঠন খুব ভালো ছিল। দেয়ার ওয়াজ স্কার্সলি এনি ইলনেস অন দ্য ফার্ম। ফার্মে যারা থাকতো তাদের মানে শরীর খারাপ খুবই কম হতো। দো ইট মাস্ট বি সেড দ্যাট গুড এয়ার অ্যান্ড ওয়াটার অ্যান্ড রেগুলার আওয়ার্স অফ ফুড ওয়ার নট আ লিটল রেসপন্সিবল ফর দিস। যে এটা অবশ্যই বলতে হবে যে ভালো পরিবেশ, ভালো হাওয়া, ভালো আবহাওয়া এবং সঠিক সময়ে খাওয়ার, এগুলোও কিন্তু এটার জন্য যে খুব একটা কম রেসপন্সিবল এমনটা নয়।
আ ওয়ার্ড অ্যাবাউট ভোকেশনাল ট্রেনিং। এবার তিনি বলছেন ভোকেশনাল কিছু ট্রেনিং এর কথা, অর্থাৎ পেশাগত কিছু প্রশিক্ষণও তাদেরকে দেওয়া হয়েছিল। সেটা কেমনভাবে তিনি ডেসক্রাইব করছেন, ইট ওয়াজ মাই ইন্টেনশন টু টিচ এভরি ওয়ান অফ দ্য ইয়ংস্টার্স সাম ইউজফুল ম্যানুয়াল ভোকেশন। যে আমার একটা ইন্টেনশনই, একটা চিন্তা ভাবনাই ছিল যে এই প্রত্যেকটা যুবককে আমি কিছু ইউজফুল ম্যানুয়াল ভোকেশন শেখাবো, কিছু কাজ, কিছু বৃত্তিগত বা পেশাগত কিছু কাজ এদেরকে আমি শেখাবো। ফর দিস পারপাস, এই পারপাসের জন্য মিস্টার ক্যালেনব্যাক ওয়েন্ট টু আ ট্র্যাপিস্ট মোনাস্ট্রি। একটা ট্র্যাপিস্ট মোনাস্ট্রিতে গেল। ট্র্যাপিস্ট মোনাস্ট্রি খ্রিশ্চিয়ানদের একটা মোনাস্ট্রি, এবং এইখানে যে ধরনের খ্রিশ্চিয়ানরা থাকে তারা একটা পার্টিকুলার বিলিভ, একটা বিশেষ ধরনের বিশ্বাসকে আঁকড়ে হচ্ছে তারা বেঁচে থাকে। তো সেরকম একটা মোনাস্ট্রি, ওয়ান কাইন্ড অফ, যে একটা মঠে তিনি গেলেন এবং সেখান থেকে তিনি কি নিয়ে ফিরলেন, অ্যান্ড রিটার্ন হ্যাভিং লার্নড শু মেকিং, এবং সেখানে তিনি জুতো তৈরি করা শিখলেন এবং সেখান থেকে ফিরে এলেন। আই লার্নড ইট ফ্রম হিম, আর আমি ওনার কাছ থেকে শিখলাম। তাহলে মিস্টার ক্যালেনব্যাক প্রথমে ট্র্যাপিস্ট মোনাস্ট্রিতে গেলেন, সেখান থেকে তিনি শু মেকিং বা জুতো তৈরি করার কাজটা শিখলেন। আই লার্নড ইট ফ্রম ইট, মহাত্মা গান্ধী নিজে তার কাছ থেকে এটা শিখলেন। অ্যান্ড টট দ্য আর্ট টু সাচ অ্যাজ ওয়ার রেডি টু টেক ইট আপ, এবং এই আর্টটা, এই যে জুতো তৈরির কাজটা আমি তাদেরকে শেখালাম যারা প্রস্তুত ছিল এটাকে নেওয়ার জন্য, অর্থাৎ যারা শিখতে চেয়েছিল এই জুতো তৈরির কাজটা, আমি তাদেরকে জুতো তৈরির কাজ শিখালাম। মিস্টার ক্যালেনব্যাক হ্যাড সাম এক্সপিরিয়েন্স অফ কার্পেন্ট্রি, তাহলে ক্যালেনব্যাকের কিছু অভিজ্ঞতা ছিল কার্পেন্ট্রি নিয়ে, অর্থাৎ কাঠের কাজ করার ক্ষেত্রেও তার কিছু অভিজ্ঞতা ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যানাদার ইনমেট হু নিউ ইট, এবং সেখানে আরও কিছু মানে ইনমেট বা আমাদের সঙ্গী ছিল যারা কিন্তু এই কাঠের কাজ মোটামুটি জানতো। সো উই হ্যাড এ স্মল ক্লাস ইন কুকিং, অলমোস্ট অল দ্য ইয়ংস্টার নিউ, এবং রান্নার ক্ষেত্রেও আমরা মোটামুটি একটা ক্লাসের ব্যবস্থা করেছিলাম, কিন্তু মোটামুটি যারা ইয়ংস্টার ছিল তারা প্রত্যেকেই কিন্তু রান্নার ব্যাপারটা জানতো। অল দিস ওয়াজ নিউ টু দেম, তাহলে বাকি এই যে শু মেকিং, কার্পেন্ট্রি, এগুলো কিন্তু তাদের কাছে নতুন ছিল। তার মানে এই যে ভোকেশনাল ট্রেনিং এর কথা তিনি বলছেন, এটা কিন্তু অলমোস্ট একটা নিউ থিং তাদের জন্য। দে হ্যাড নেভার ইভেন ড্রিমড দ্যাট দে উড হ্যাভ টু লার্ন দেয়ার থিংস সামডে, দিস কাইন্ড অফ থিংস সামডে। তাহলে তিনি বলছেন যে তারা কখনো ভাবেইনি যে এরকম একটা জিনিস বা এই ধরনের জিনিসগুলো তাদেরকেও শিখতে হবে। অর্থাৎ এই যে ভোকেশনাল যে ট্রেনিং, এটা কিন্তু আগে শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল না। ফর জেনারেলি দ্য অনলি ট্রেনিং দ্যাট ইন্ডিয়ান চিলড্রেন রিসিভড ইন সাউথ আফ্রিকা ওয়াজ ইন দ্য 3 hours। তাহলে কি বলছে না, আহ, যে প্রথাগত শিক্ষাটা ইন্ডিয়ান চিলড্রেনকে দেওয়া হতো সাউথ আফ্রিকাতে, সেটা হচ্ছে 3 hour সিস্টেমে। 3 hour সিস্টেমে অ্যাকচুয়ালি 3 hour বলা হয় রিডিং, রাইটিং অ্যান্ড এরিথমেটিক, এই তিনটাকে 3 hours বলে চিরকাল চিহ্নিত করা হয়, যে এই সিস্টেমেই কিন্তু তাদের পড়াশোনার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। অন টলস্টয় ফার্ম উই মেড ইট আ রুল দ্যাট দ্য ইয়ংস্টার শুড নট বি আস্কড টু ডু হোয়াট দ্য টিচার্স ডিড নট ডু। তাহলে তিনি বলছেন যে এটা একটা আমি নিয়মই করে দিলাম যে কোনো যুবক বা কোনো ছেলে মেয়েকে এমন কিছু করতে বলা হবে না যেটা শিক্ষকেরা করছে না। And therefore, when they were asked to do any work, there was always a teacher cooperating and actually working with them। এবং যে কারণে কি হয়েছিল, যখনই তাদেরকে কোনো কাজ করতে বলা হয়েছিল সেই সময় তাদেরকে হয় কোনো না কোনো শিক্ষক সাহায্য করছিলেন বা তাদের সঙ্গেই কোনো না কোনো শিক্ষক কাজ করছিলেন। অর্থাৎ এটাও একটা অন্য ধরনের আহ, মানসিকতা, যে অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে শিক্ষকেরা কেবলমাত্র অর্ডার দিচ্ছেন, দেখা যাবে সেই শিক্ষক হয়তো সেই ধরনের কাজ নিজে কোনোদিন করেনি, বাট সে চাইছে তার ছাত্ররা সেরকমটা করুক। তিনি বললেন যে এটা কখনো হতে পারে না। তাই জন্য তিনি বললেন যে এমন কোনো কাজ দেওয়া যাবে না যেটা শিক্ষকেরা জানে না বা করছে না বা করে না। তাহলে যে কাজই দেওয়া হোক না কেন সেখানে একজন শিক্ষক ইনভলভ থাকবেন, হয় তিনি কোঅপারেট করবেন তাদের সঙ্গে, সাহায্য করবেন তাদেরকে এই কাজে, অথবা তিনি নিজেও তাদের সঙ্গে এই কাজটা করবেন। হেন্স হোয়াট এভার দ্য ইয়ংস্টার্স লার্ন, দে লার্ন চেয়ারফুলি। আর এই সমস্ত কিছু, এই ইমপ্রুভমেন্টগুলোর জন্য কি হয়েছিল না, এই সমস্ত যুবক যুবতীরা যেগুলো শিখছিল সেটা তারা খুব আনন্দের সঙ্গে শিখছিল। তো এখানেই ইউনিট 2 শেষ হচ্ছে।